সবাইকে স্বাগত। একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে। দর্শক, অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। শুরুতেই রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন খান ব্রাদার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খান। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আজকে শুরু করতে চাচ্ছিলাম যে ব্যবসা বাণিজ্যের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? আমরা তো এখন চতুর্দিকে পজিটিভ একটা ইন্ডেক্স পাচ্ছি, আলোচনাটা পজিটিভ দেখা যাচ্ছে। এখনও তো শুরু হয়নি, আজকে নতুন গভর্নমেন্ট হলো, 12-13 দিন হলো শপথের নেওয়ার পরে। আমরা আশা করছি যে ব্যবসা বাণিজ্য একটু ভালোর দিকে যাবে, কারণ মানুষের মাইন্ডসেট আপ যদি পজিটিভ থাকে তাহলে সব কিছু পজিটিভের দিকে এগিয়ে যায়। এখন পর্যন্ত আমরা দেখলাম যে গভর্নমেন্টের যে স্টেপগুলো আছে এবং ওনারা যেভাবে আমাদের কাছে যেগুলো পরিপত্রগুলো উপস্থাপন করছেন, আমরা আশা করছি যে ভালোই হবে ব্যবসা বাণিজ্য। তো এখন দেখা সব কিছু এইটার মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা হলো ব্যবসা বাণিজ্য নিবিড়ভাবে করতে হইলে যে চাঁদাবাজিটা বন্ধ করতে হবে। এক্ষেত্রে গভর্নমেন্ট জিরো টলারেন্সের চাঁদাবাজিটা এখানে বলেছেন। এবং দেখা যায় যে ব্যবসাটা করতে হলে একটা স্মুথ একটা প্ল্যাটফর্ম লাগে, হ্যাঁ, যে এটা প্রতিটা জিনিসে একটা স্মুথ অপারেশন থাকলে দেখা যায় আমরা সুন্দরভাবে ব্যবসাটা করতে পারি। তা আমাদের নতুন গভর্নমেন্ট আসছেন, আমরা আশা করি যে অবশ্যই একটু ভালোর দিকে যাবে ব্যবসাটা। আমরা যে একটা 2019 সাল থেকে যে আমরা এই কোভিড সিচুয়েশনে ছিলাম, তারপর একটা আনইউজুয়াল গভর্নমেন্টের যে পরিস্থিতি আমরা ফেস করেছি, তত্ত্বাবধায়ক আমরা অন্তর্বর্তী সরকার ফেস করেছি করে এখন একটা যেহেতু আমরা একটা এই বাংলাদেশের ইতিহাসে 54 বছরের মধ্যে আমরা শুনছি অথবা আমরা দেখেছি যে একটা খুব ভালো নির্বাচন হয়েছে, গণগণের বিশাল সম্পৃক্ততা ছিল এই নির্বাচনে এবং সবাই আশাবাদী যে এই গভর্নমেন্টের কাছে যে আমরা ভালো কিছু করবো। এবং বর্তমান আমাদের যে প্রধানমন্ত্রী আসছেন, উনি যেহেতু অনেক বছর বিদেশে ছিলেন, 17 বছর, এবং ওনার যে ডিরেকশান এবং ওনার যে ডেডিকেশান, আমরা আশা করি যে আমরা সবাই যদি এই ওনার ডেডিকেশানটাকে ফলো করে কাজগুলো যদি আমরা সিগমেন্ট অনুযায়ী সুন্দর করে করতে পারি, আমার মনে হয় ব্যবসাটা আমাদের ভালো হবে। এবং একটা জিনিস হলো যে পলিটিক্যাল গভর্নমেন্ট থাকার ফলে যে গ্লোবাল যে বিজনেসের একটা প্ল্যাটফর্ম থাকে, এটা গ্লোবালি এটাকে পজিটিভলি নেওয়া হয়। যেহেতু আমাদের এটা এখন একদম সুন্দর একটা নির্বাচন হয়েছে এবং একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসছেন, এবং আমরা আশা করছি যে অবশ্যই ব্যবসাটা আস্তে আস্তে ভালো হবে, ওভারনাইট হবে না, ভালো হবে। আচ্ছা, এই যে নতুন যে গভর্নমেন্ট আসছে, তো তাদের কাছে আসলে যে ব্যবসায়িক নীতি বা কৌশলটা আসলে কেমন দেখতে চান? ব্যবসা তো ধরেন আমাদের তো 54 বছর হয়ে গেল, আমাদের যে ব্যবসার যে নীতিগুলো যেগুলো বিভিন্নভাবে আমাদেরকে এক এক গভর্নমেন্ট এসে এক একভাবে আমাদেরকে ব্যবসার জন্য বিভিন্ন পলিসি নির্ধারণ করেছেন। তা আমাদের গভর্নমেন্টের কাছে আবদার থাকবে যে অন্যান্য দেশের সিস্টেমগুলো কমপ্লায়েন্স করে, হ্যাঁ, যাতে আমরা একটা পয়েন্টে এসে যেমন ওয়ান পয়েন্টে টিপ দিলেই যাতে এখন যেহেতু সারা পৃথিবী এখন দেখা যায় ইন্টারনেটের যুগ, গ্লোবালের যুগ, এক নিয়ে পেয়ে যায়, আমরা সমস্ত সার্ভিসগুলো ওয়ান টাইম ওয়ান প্লেসে যেতে পারি। আপনি যদি সিঙ্গাপুরে যান, আপনার একটা কোম্পানি ফরমেশন করতে সর্বোচ্চ 2 আওয়ার্স লাগে, এবং পৃথিবীর অন্যান্য দেশে আমাদের একটা কোম্পানি ফরমেশনে চলে যায় মিনিমাম 2 থেকে 3 মাস। 3 মাস শুধু ডকুমেন্টেশন, কাগজপত্র, এরপর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, এসে মিলে একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে 6 মাস, 1 বছর, কোনো 12 মাস চলে যায়। তা আমি যে 12 মাস আগে যে ব্যাংকের টাকা নিয়েছি, এটার ইন্টারেস্টটা এসে আমাদের দেখা যায় এই জিনিসগুলোকে অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করে আমি মনে করি যে একটা যেহেতু নতুন গভর্নমেন্ট আসছেন, এখন আমরা একটা নতুন যুগে আসছি, হ্যাঁ, এই ভীষণ যুগে, তা আমাদেরকে এই জিনিসগুলো যদি আমাদেরকে সুন্দরভাবে সার্ভিসটা দেওয়া হয়, আমরা অবশ্যই ভালো করব বিজনেসে। জি, আমরা যেটা জানি যে আপনাদের আসলে গার্মেন্টস বিজনেসটাও আছে, এবং যেটা আমাদের দেশের এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে, এই মুহূর্তে না, এটা আসলে চলমান একটা ধারা রয়েছে যে আরএমজি সেক্টরটাই বাংলাদেশের সবচেয়ে ফরেন এক্সপোর্টের সবচেয়ে বেশি এটা মানে পাচ্ছি আমরা, রেমিটেন্স পাচ্ছি। জি, তো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই সেক্টরটা নিয়ে হচ্ছে কি বলবেন, এই সেক্টরটা কি অবস্থা? এটা তো অনেক একটা বড় সেক্টর এখন আমাদের এই মুহূর্তে। তবে আমাদের এখানে দেখুন কিছু সুখের খবরও আছে, কিছু দুঃখের খবরও আছে। যেমন আমরা যারা দেখা যায় কিছু গার্মেন্টস আমরা নন পারফর্ম হওয়ার ফলে প্রায়
300 মতন গার্মেন্টস আমাদের এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে রিসেন্টলি আমার গভর্নমেন্ট নতুন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন যে যা বন্ধ মিল সব চালু করে দিতে, হ্যাঁ। তো যেভাবে হোক এটি যদি আমাদের নতুনগুলা যদি চালু করা হয় এবং গভর্নমেন্টের যে ভিশন যে আমাদেরকে কর্মসংস্থান করতে হবে, কর্মসংস্থান করতে হলে ইন্ডাস্ট্রি চালু রাখতে হবে। তো চালু রাখতে হলে এই গার্মেন্টসগুলোকে আপনি চালু করে দিতে হবে, অবশ্যই ফিনান্সিয়াল অথবা যে কোনো ব্যাকলটে গার্মেন্টসগুলো বন্ধ আছে এগুলোকে চালু করলে দেখা যায় এর কর্মসংস্থান। আর গার্মেন্টস সেক্টরটা তো আমাদের সবচেয়ে বড় সেক্টর বাংলাদেশের এই মুহূর্তে, এবং অনেক দিন যাবতে এই গার্মেন্টস সেক্টর সবচেয়ে রেমিটেন্সের ক্ষেত্রে গার্মেন্টসে পড়লে হলো আমাদের যে ফরেন রেমিটেন্সটা আসে প্রবাসী থেকে। তো আমরা আশা করি গার্মেন্টসটা তো ধরেন এটা তো একটা গ্লোবাল বিজনেস, গার্মেন্টসটা হলো গ্লোবাল বিজনেসের সাথে দেখেন এই যে আমাদের ওয়ারের একটা কোয়েশ্চেন চলে আসতেছে, যে গ্লোবাল যে এই যুদ্ধটার যে চলে আসতেছে। কিছুদিন আগেও যে জিনিসটা শুনতেছি যে ইরান যদি যুদ্ধ লেগে যায়, আমেরিকা যদি ইরানের সাথে যুদ্ধ হরমুজ প্রণালীটা যদি বন্ধ হয়ে যায়, তখন দেখা যায় তেলের যে সাপ্লাইটা আছে দেখা যাচ্ছে যে সৌদি আরব, ইরাক, ইরান এবং এই কুয়েত এবং ইউই এটার তেলটা হরমুজ প্রণালী দিয়ে আপনার এক্সপোর্ট হয়। এটা যদি বন্ধ হয়ে যায়, রাজ্য ঘুরে আসতে পারে 30% দেখা তেলের দাম দেখা যায় যে এখন $70-80, তখন $100 হয়ে যাবে। তো এটা যদি বেড়ে যায় দেখা যাচ্ছে যে অবশ্যই তেলের দাম বেড়ে গেলে সমস্ত কিছুই তো এখানে ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাবে, সমস্ত খরচ বেড়ে যাবে। বেড়ে গেলে দেখা যায় এটা একটা ইনফ্লেশন ক্রিয়েট হবে এবং এটা একটা বিজনেসের জন্য প্রতিকূলতার সৃষ্টি হবে। তো আমরা গার্মেন্টসটা তো ধরেন একটা গ্লোবাল বিজনেস, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, আমাদের যে বায়ার যে বিভিন্ন দেশ সারা পৃথিবী ছড়িয়ে আছে, সব জায়গায় তো একটা অস্থিরতা বিরাজ করছে। আমাদের গার্মেন্টসটা আশা করছি যে কিছুদিন আগে যে আমেরিকার কোর্ট থেকে যে রায়টা হলো, যে ঠিক আছে এই যে ইয়াগুলো আগে যে ট্রাম্প যে আইনটা করেছিলেন যে শুল্কটা সবার উপরে একটা এক এক দেশের সাথে এক এক রকম হয়েছে, এটা বাতিল করে দিছে। বাতিল করে দেবো, এটা ফ্ল্যাট 10% চলে আসে। যদি এটা রিয়েল টার্ম হয়ে থাকে আমেরিকাতে, তাহলে সারা পৃথিবীতে একটা স্মুথ অপারেশনের বিজনেসটা আসবে। আপনি যেহেতু এই প্রসঙ্গটা টেনেছেন, আমি এই প্রসঙ্গটা টেনে একটু বলতে চাচ্ছিলাম যে নতুন যে হচ্ছে ট্যারিফটা চার্জ করা হচ্ছে, যে এটাকে আসলে কিভাবে দেখছেন? অবশ্যই আমরা পজিটিভলি দেখছি আমার দেশের জন্য, যেহেতু আমরা 26% এক্সপোর্ট, গার্মেন্টসের এক্সপোর্টটা আমরা 20 থেকে 26% আমরা আমেরিকাতেই করি। তো আমার যদি 10% চলে আসে, আমার যেটা 19% ছিল, হ্যাঁ, তাহলে তো আমরা এখানে একটা বিশাল আমরা একটা ইয়াতে পেয়ে গেলাম না। এবং আমরা দেখা যাচ্ছে এটা আমাদের একটা এক্সপোর্টের যত বিশাল গেইন থাকবে, তখন প্রাইস কম্পিটিশনে আমরা একটা পজিটিভ তে থাকবো, যেমন অন্যান্য দেশের সাথে। কিন্তু সেখানে অন্য অনেক দেশ আছে যাদের আমাদের থেকে ট্যারিফ চার্জটা অনেক বেশি ছিল, তারাও তো আমাদের কাতারে চলে বাট আমাদের তো এখানে একটা জিনিস আছে, লেবার যে কস্ট যেটা আছে, আমরা এটাকে মিনিমাইজ করি, যেহেতু এটা একটা লেবার ইনসেন্টিভ ইন্ডাস্ট্রি, লেবার ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি। তাই লেবার কস্টটাকে আমরা এখানে মিনিমাইজ করি, আমরা গ্লোবালের সাথে কম্পিটিশন করে আমরা এক্সপোর্টটা আরও বেড়ে যাবে। আমাদের এখন পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট গার্মেন্টস এক্সপোর্টার, হ্যাঁ। এবং হলো আমাদের চায়না এবং আমাদের বাংলাদেশ, এটা কিন্তু ডিফারেন্সটা কিন্তু অনেক বড় একটা গ্যাপ। আমরা সেকেন্ড লার্জেস্ট বলতেছি, বাট যে এই বিলিয়নস অফ টাকা এখানে অনেক বড় একটা গ্যাপ। তারপরেও যদি আমাদের এই গার্মেন্টসগুলোকে আবার নতুন করে গভর্নমেন্ট পরিকল্পনা দিয়ে, নতুন কিন্তু ইন্ডাস্ট্রি গত 4-5 বছর তেমন ডেভেলপ হয় না গার্মেন্টস সেক্টরে, তো সেটাকে যদি করা যায় আমরা আশা করি যে আমাদের এই সেক্টরটাও একটা ভালো হবে। এটা ছাড়াও তো আমাদের আরও অনেকগুলো সেক্টর আছে কাজ করার জন্য, অনেক সুযোগ সুবিধা আছে। কি ধরনের পরিকল্পনা হতে পারে সেটা আমার মনে হচ্ছে গভর্নমেন্ট এই ব্যবসায়ীদেরকে নিয়ে একটা বিশাল বড় করে প্রতিটা ইউনিট থেকে এই তাদের সাজেশন নিয়ে যে আমরা কোন বিজনেসটা কীভাবে করলে পরে আমাদের জন্য বেটার হবে। কারণ ব্যবসায় আমরা তো এক্সপিরিয়েন্সড, গভর্নমেন্ট তো আর এক্সপিরিয়েন্স না বিজনেসের ক্ষেত্রে। তা আমাদের এক্সপিরিয়েন্সটা ওনারা কাজে নিয়ে গিয়ে সেইভাবে যদি ওনারা দিক নির্দেশনা এবং গভর্নমেন্টের আইনগুলো সুন্দরভাবে প্রয়োগ করে দেয়, তাহলে আমাদের বিজনেসটা আশা করি ভালো হবে। এবং আরেকটা কথা বলে রাখি যে বিজনেস ভালো হওয়ার ক্ষেত্রে আমরা আমাদের ব্যবসায় 25 বছরের ব্যবসাবিদে বিএনপি গভর্নমেন্ট যখন ক্ষমতায় থাকেন তখন দেশের ব্যবসা বাণিজ্য একটু ভালো থাকে। এবং আমরা আশা করছি যে এই গভর্নমেন্ট ক্ষমতায় আসছেন এবং নতুন প্রধানমন্ত্রী যেভাবে উদ্যোগ নিচ্ছেন, হ্যাঁ, যে আমাদের কিছু কিছু জিনিস আমাদেরকে পরিত্যাগ করতে হবে, আমাদের সবাইকে একটা ডেডিকেশনে যেতে হবে। আমরা যদি সবাই পজিটিভ জিনিস চিন্তা করি, নেগেটিভটা না চিন্তা করি, পজিটিভটা চিন্তা করি, আমি মনে করি যে আমাদের ব্যবসা বাণিজ্যটা আরও আগিয়ে যাবে। এবং আমাদের জিডিপি যদি কন্টিনিউয়াসলি 6+ থাকে, 6+ থাকে, তাহলে দেখা যাচ্ছে আমাদের ডেভেলপমেন্টটাও আরও সেভাবে আমাদের ফোরকাস্ট হবে এবং আমাদের ডেভেলপমেন্টের পরিমাণটাও বাড়বে। আমি যদি ইউএস ট্যারিফটা নিয়ে আরেকবার একটু কথা বলতে চাই, যে ইউএস ট্যারিফ যে কমন 10% হচ্ছে সারা বিশ্বের জন্য যেটা ধরা হয়েছে, তো সেটা আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, যেটা আমাদের থেকে যারা উপরে আছেন, যাদের ট্যারিফ চার্জটা আরও বেশি ছিল, যেমন চায়নার বেশি ছিল, তারাও ঠিক আমাদের কাতারেই চলে আসলো, অর্থাৎ
ফ্ল্যাট 10%-এর কাতারে চলে আসলো। সেক্ষেত্রে প্রতিযোগিতায় টিকতে হলে আমাদের কি কি চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে? আমাদের জন্য সবচেয়ে বড় যে ফেস করতে হবে, আমাদের জ্বালানি একটা বিশাল বড় বিষয়। আমাদের যে গ্যাস অপারেশনটা আমাদের ঠিকমতো হচ্ছে না। একটা ইন্ডাস্ট্রি যে আমাদের, যেমন আমাদের স্পিনিং মিলগুলো, ম্যাক্সিমাম স্পিনিং ইন্ডাস্ট্রিগুলো আমাদের গ্যাস বেসড ইন্ডাস্ট্রি। হ্যাঁ, তো এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। জ্বালানিটাকে আমরা স্মুথলি সাপ্লাই দিতে হবে গভর্নমেন্টকে, এবং বিদ্যুতের সাপ্লাইটা আমাদেরকে স্মুথ দিতে হবে। এই অপারেশনগুলো যদি আমাদের, আর দেখেন চীন তো একটা পর্যায়ে চলেই গেছে, তাদের যদি 10% কম হইলো কি হয়েছে, আমার যে বায়ারগুলো আছে, আমার বায়ারগুলো আমাদের কাছে তো তারা যদি কমফোর্ট ফিল করে, বাংলাদেশে কমফোর্ট ফিল করছে দেখেই তো বিজনেসটা হচ্ছে। তা আমাদের দেখা যাচ্ছে এখানে এই একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের বিজনেস ইনশাল্লাহ কমবে না, আমাদের বিজনেসটা আরও বাড়ার সম্ভাবনা আছে আমার ধারণা। আচ্ছা, আমরা অবশ্যই বিষয়গুলো নিয়ে আরও একবার আলোচনায় ফিরবো, তার আগে একটি বিরতি নিয়ে আসছে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম খান ব্রাদার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খানের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। বিরতির আগে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম, কিন্তু আসবো একটু অন্য প্রসঙ্গে, যে গতকালকেই বাংলাদেশ ব্যাংকে নতুন একটা চেঞ্জ হয়েছে, এবং যেটা নিয়ে এই মুহূর্তে আলোচনা বলেন, সমালোচনা বলেন, অনেক কিছু হয়তো হচ্ছে। তো এই যে নতুন যে গভর্নর নিয়োগ দেয়া হলো, এটা নিয়ে আপনার আসলে ভাবনা কেমন, আর নতুন গভর্নরের কাছে কাজের প্রত্যাশা কেমন আশা করছেন? আমরা অত্যন্ত খুশি যে আমাদের প্ল্যাটফর্মে একজন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন। উনি একজন বিজনেস পারসন, তো উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন। আমরা অত্যন্ত আশাবাদী, এবং ওনার কাছে তো আমাদের প্রত্যাশা অনেক, যেহেতু উনি সারা বাংলাদেশের অর্থনীতি নিয়ে উনি কাজ করবেন, এবং এতগুলো ব্যাংক এবং সমস্ত ফিনান্সিয়াল সেক্টর নিয়ে ওনার একটা পদচারণা। আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটা যে আমাদের ফার্স্ট আবদার থাকবে, যে আমাদের লাস্ট যে গভর্নর যে এসে যে কাজটা করেছিলেন, যে আমাদের যে ক্লাসিফিকেশনটা যে হু হু করে এত বেড়ে গেল, আমাদের কিন্তু পেমেন্ট সিস্টেমটা ছিল 6 মান্থ। যদি আমরা 180 ডেজে যদি আমরা পেমেন্টটা না করতে পারি, দেন আমরা ক্লাসিফাইড হব, যেটা লাস্ট গভর্নমেন্ট এটা করে দিয়ে গেছে 90 ডেজ। যার ফলে দেখা যাচ্ছে যে এই 18 লক্ষ কোটি টাকার মধ্যে 7.5 লক্ষ কোটি টাকা ক্লাসিফিকেশনে চলে গেছিল। তখন যখন উনি গভর্নর বুঝতে পেরেছেন, প্রিভিয়াস গভর্নর যিনি ছিলেন, যে এটা তো একটা বিশাল অ্যালার্মিং হয়ে গেল, চতুর্দিকে ক্লাসিফিকেশন, তখন উনি বললো যে ক্লাসিফিকেশন কমাও, ক্লাসিফিকেশন কমাও। এখন দেখা যায় সারা পৃথিবীতেই তো যেহেতু বিজনেসের অবস্থা ভালো ছিল না, এবং আপনারা জানেন যে সারা পৃথিবী একটা আনরেস্ট ছিল, এবং বাংলাদেশের বিজনেস অবস্থা তো ভালো ছিল না। হ্যাঁ, এবং যেমন যে লাস্ট যে গভর্নমেন্ট চলে গেছে, এরপরে যে তত্ত্বাবধায়ক, কোনো অবস্থায় তো দেশের অর্থনীতি তো একদম 12টা বেজে গেছিল, 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে, এবং যেভাবে পাহাড়ে মিসম্যানেজমেন্ট করে দেশটাকে পরিচালনা করেছে। আমাদের গভর্নমেন্টের এই গভর্নরের কাছে আমাদের যে আবদার থাকবে, উনি এই জিনিসগুলোকে দেখে যে ক্লাসিফিকেশনটা কিভাবে কমানো নেওয়া যায়, পেমেন্ট টাইমটাকে একটু বাড়িয়ে দেওয়া যায়, এবং দেখা যাচ্ছে যে আমাদের তো ইনভেস্টমেন্ট এই লাস্ট দেখা যাচ্ছে 3-4 বছর কোনো ইনভেস্টমেন্টই হয় না, নতুন ইন্ডাস্ট্রি হয় না। আপনি দেখেন ব্যাংকে কিন্তু অনেকগুলো ব্যাংকে প্রচুর তারল্য পড়ে রয়েছে। তবে একটা জায়গায় কিন্তু আমাদের একটা চমক আছে, সেটা রেমিটেন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের রেমিটেন্স মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দেখা যাচ্ছে এটা যদি আরো ডিক্লাইন থাকতো, আমাদের খালি রেমিটেন্সটা তো আমাদের পজিটিভই যাচ্ছে। তো এটা যদি আরো পজিটিভ হবে, যেমন আমাদের কিন্তু 18 মাসে তেমন ম্যান পাওয়ার আমাদের এক্সপোর্ট হয় নাই সারা পৃথিবীর সাথে, এই অন্যান্য দেশের সাথে আমাদের ধরেন মালয়েশিয়া বলেন, আমাদের দুবাই, ইউই বলেন, আরব আমিরাত বলেন, এবং অন্য শুধু সৌদি আরবে কিছু আমাদের লোক এক্সপোর্ট হয়েছিল, আর অন্যান্য দেশ মিডল ইস্টে ম্যাক্সিমাম কান্ট্রিতে আমার ওমান বলেন, বাহরাইন বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, আমাদের ম্যান পাওয়ার এক্সপোর্ট হয় নাই, এবং না হওয়ার ফলে দেখা যাচ্ছে যে আমাদের রেমিটেন্সের ফ্লোটা আরও বেড়ে যেত যদি আমাদের এই ম্যান পাওয়ারগুলো এক্সপোর্ট হওয়া যায়। কারণ একটা লোক কষ্ট করে টাকা পয়সা ইনভেস্ট করে যাওয়ার পরেই সে ওখানে গিয়ে পাগল হয়ে যায় তার বাবা মা ভাই বোনকে কিছু ফান্ড পাঠানোর জন্য। এই ফান্ডটা তো যদি ফান্ডটা যে যখন আমাদের গ্রিন চ্যানেলে সুন্দর ব্যাংকিং চ্যানেলে ঢোকে, তখন আমাদের রেমিটেন্সের পরিমাণটা বেড়ে। তা আমাদের নতুন গভর্নমেন্টের কাছে প্রত্যাশা থাকবে আমাদের ম্যান পাওয়ারটা কীভাবে ভিগোরিয়াসলি এক্সপোর্ট বাড়ানো যায়। এটা যদি বাড়ানো যায়, তাহলে এটা দেখা যাচ্ছে যে আমাদের একটা ইমপ্লয়েড একটা বিশাল বিষয় আমাদের বাংলাদেশের ইকোনমিতে হিট করতেছে। ধরেন এখন আসতেছে $3 বিলিয়ন,
হ্যাঁ কিন্তু নতুন গভর্নরের আসলে চ্যালেঞ্জগুলো কি হতে পারে, যেখানে আমি শুধু অনেক বললাম যে চ্যালেঞ্জ রেমিটেন্সটাই শুধু নতুন সারপ্লাস আছে, গভর্নমেন্ট শুধু বাকি রেমিটেন্সটা আছে মূল্যস্ফীতি- স্যার। দেখেন লাস্ট গভর্নমেন্টে এসে আমাদের 5টা ব্যাংকে মার্জ করে দিয়ে গেল। এটা আমার মনে হয় না যে খুব বেশি যে কি ধরনের চ্যালেঞ্জ হতে পারে? অনেকগুলো চ্যালেঞ্জ আছে। দেখুন অনেকগুলো ব্যাংকের অবস্থাই তো ভালো না, তাদের দেখা যায় ক্লাসিফিকেশন 60-40%। তো এগুলাকে যারা যারা এই ক্লাসিফিকেশনগুলোর সাথে জড়িত, যারা ইন্টেনশনালি টাকাগুলো নিয়ে বের হয়ে গেছে, ওনাদেরকে কিভাবে আইনের আওতায় এবং কিভাবে তাদেরকে মোটিভেশন করে এই ফান্ডটাকে ফেরানো যায় আস্তে আস্তে, ওভারনাইটে কিন্তু হবে না, পুরো টাকাটা আসবে না, যতটুকুই পারে ফান্ড কালেকশন করে করে এই ক্লাসিফিকেশন থেকে বের হয়ে আসলে পরে এটা হচ্ছে। এবং ওনাকে যে মুদ্রানীতি যেটা ঘোষণা করা হবে বাংলাদেশ ব্যাংক থেকে, এটাকে সব কিছু অ্যানালাইসিস করে নতুন গভর্নমেন্টের সাথে আলোচনা করে এবং ব্যবসায়ীদের সাথে আলোচনা করে, ব্যবসায়ীদের সাথে অবশ্যই ব্যবসায়ীদের মতামত নিতে হবে, নিয়ে তারপরে এটা করবে। আর সবচেয়ে বড় যে বিষয়টা হলো 18 মাসে হতো আমাদের এফবিসি নির্বাচন হচ্ছে না, নির্বাচন হচ্ছে আমাদের ব্যবসায়ীর যে প্রতিনিধিরা যে করা হয়, এফবিসি নির্বাচনটা যদি হয়ে যায়, এখানে যদি আমাদের ব্যবসায়ী প্রতিনিধি যদি বসে, তখন আমাদের যে এফবিসির সাথে যে আরও যে 64টা ডিস্ট্রিক্টের যে ট্রেড বডি আছে এবং আরও যে 264টা আপনার বিভিন্ন অর্গানাইজেশন আছে, মানে এই বিজনেসের যে ট্রেড বডি আছে, হ্যাঁ ভেন্ডর আছে, তো ওদের সাথে কথা বলে আমাদের ডিসিশনগুলো নিতে হবে যে কোন কোন সেক্টরে কি কি প্রবলেম আছে, এগুলোকে আইডেন্টিফাইড করে করে তারপরে আপনি রেজে দেবে। সবচেয়ে বড় কথা, আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। আপনি সারা রাত তো চিন্তা করলেন আমি আমার ওয়াইফের জন্য একটা শাড়ি কিনবো, মেয়ের জন্য একটা ড্রেস কিনবো, অনেক কিছু রাত্রে প্ল্যান করলেন, সকালে যখন বের হলেন পকেটে হাত দিয়ে দেখলেন টাকা নাই, তাহলে তো আপনার রাত্রের যে পরিকল্পনা এটা পুরাটাই ব্যস্তে যাবে। তো আমারও কথাটা হলো যে গভর্নমেন্ট অনেক কিছু পরিকল্পনা করবে, সব কিছু শেষে কিন্তু আমাদের অর্থনীতি থাকতে হবে, টাকা থাকতে হবে। টাকা না থাকলে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করেন। আর টাকাগুলো ইনকাম করার জন্য আমাদের যে সেক্টরগুলো, আমার ফরেন রেমিটেন্স বেশি করে আনতে হবে, এক্সপোর্ট আমাদের বাড়াইতে হবে, এবং আমাদের লোকাল যে জিডিপির যে প্রোডাকশনটা আছে, আমাদের যে কৃষি পণ্য এগুলোকে বাড়াতে হবে। বাড়ানোর পরে আমরা আশা করি যে, এবং মানি সার্কুলেশনটা যদি সুন্দরভাবে চলে, একটা দেশে মানি সার্কুলেশন একটা বিশাল ইম্পর্টেন্ট বিষয়, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে ব্যবসা বাণিজ্যটা ভালো হবে। এবং নতুন গভর্নর যিনি আসছেন, উনি যেহেতু আমাদের ওই সেক্টরেরই লোক, ব্যবসায়ী মানুষ এবং উনি নলেজেবল মানুষ, আমরা আশা ওনার কাছে অনেক প্রত্যাশা। হ্যাঁ, এবং বাংলাদেশ দেখেন একটা দেশের গভর্নর সারা পৃথিবী ওনাকে লুক আফটার করে, সারা ওয়ার্ল্ডের সমস্ত সেন্ট্রাল ব্যাংক লুক করে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে হয়েছে, কে আছেন, উনি কি ডিসিশন দিচ্ছেন, এবং বিভিন্ন বড় বড় ফোরামে উনি কথা বলবেন। তো এই ফোরামে কথা বলে ওনার কাছে তো আমাদের প্রত্যাশা অনেক বেশি থাকবেই। এবং আমরা চাই যে ব্যাংকিং সেক্টরে যে আনরেস্ট আছে, এই যে 9টা যে লিজিং কোম্পানি বন্ধ হওয়ার যে বসে, আমার ব্যক্তিগত অভিমত, আমি একজন ব্যবসায়ী হিসেবে আমি লিজিংয়ের সাথে জড়িত, এগুলো বন্ধ করা কোনো, এতগুলো লোকের কর্মসংস্থান একটা বিষয়। আমরা নতুন গভর্নমেন্ট আসছে, আমাদের কর্মসংস্থান বাড়াতে হবে, আমরা 1 বছর 1 কোটি কর্মসংস্থান করব, কোথা থেকে করব? আমি যদি প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে সুইচ করে দিই, আমার কর্মসংস্থান কোথায় হবে, কোথায় কাজ করবে? আমাদের দেখা যাচ্ছে লেখাপড়া হচ্ছে, এখন আপনি কি জানেন যে সারা বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি মিলে সমস্ত পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিতে কত লক্ষ স্টুডেন্ট স্টাডি করে? 70 লক্ষ লোক স্টুডেন্ট স্টাডি করে। এরা যখন বের হয়ে আসবে, তো ওদের কর্মসংস্থান আমাদের সুযোগ করতে হবে না? শুধুমাত্র কিন্তু কর্মসংস্থান না, এখানে কিন্তু আরো অনেক কিছু, ওনারা শুধু চাকরি করবে তা তো না, ওনারা তো ব্যবসার সাথে জড়িত হইতে পারেন, অনেক কিছু আছে। তো সেইগুলা নিয়ে আলোচনা করতে, 18 কোটি লোকগুলাকে কাজে লাগাতে হবে এবং সুন্দরভাবে কাজে লাগাতে হবে। কাজে লাগাইলে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশটা এগিয়ে যাবে। এটা আমার অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে আমরা বিশ্বাস করি। আর বাংলাদেশকে এগিয়ে যাওয়ার জন্য বিজনেসটা হলো ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে এখানে উপস্থিত হওয়ার জন্য। থ্যাংক ইউ।